সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও একটি বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল হোসেন। আমরা এই মুহূর্তে আছি লন্ডনের প্রসিদ্ধ ব্রিক লেনে একজন বিশিষ্ট ব্যবসায়ী, ট্রাভেল ব্যবসায়ী, ট্রাভেল লিঙ্কের স্বত্বাধিকারীর সাথে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে আছেন সামি সানাউল্লাহ। ওনার সাথে আমরা কথা বলবো যে বাংলাদেশ টু লন্ডনের যে ফ্লাইট রয়েছে, বিমানের ফ্লাইটের ভবিষ্যৎ, এছাড়া বিমান ছাড়াও যারা বিচ্ছিন্নভাবে লন্ডন ভ্রমণ করছেন অথবা বাংলাদেশ ভ্রমণ করছেন, তাদের যে সমস্ত বিধিনিষেধে তারা করছেন, সেই সমস্ত বিষয়গুলো আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ট্রাভেল লিঙ্কের স্বত্বাধিকারী জনাব সামি সানাউল্লাহ। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ এই লাইভে। জনাব সামি সানাউল্লাহ, আমরা জানতে চাচ্ছি যে আপনারা জানেন যে গত মাসের 7 তারিখ থেকে ব্রিটেন সরকার রেড লাইটের আওতায় বাংলাদেশকে এনেছেন। তো এখন বাংলাদেশ থেকে যারা এই দেশে আসবেন, তারা কি কি সিস্টেমের মধ্য দিয়ে আসতে পারবেন বা পারছেন, যদি একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিলেট 24-এর সব দর্শকদেরকে আমন্ত্রণ এবং ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশ এখন রেড লিস্টে প্রবেশ করেছেন যুক্তরাজ্যের সরকারের আদেশে, তাতে এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন 3টি জোন আছে। আমাদের ইউকেতে ব্রিটিশ সরকার, যুক্তরাজ্যের সরকার কিন্তু 3টি জোন নির্ধারণ করেছে। গ্রিন লিস্ট, যেটাকে গ্রিন লিস্ট অর্থাৎ হলো যেসব দেশ থেকে বিলেতে আসলে পরে কোনো প্রকারের হোটেল যেতে হবে না এবং সে পিসিআর টেস্ট অবশ্যই করতে হবে, কিন্তু সে ফ্রিভাবে ঘোরাফেরা করতে পারবে। এটা হলো, যেমন মনে করেন আপনি ফর এক্সাম্পল মল্টা আছে, মল্টা থেকে যদি আপনি কেউ আসেন বা পর্তুগাল থেকে কেউ আসেন, তাহলে আপনি কিন্তু বিলেতে ফ্রিভাবে চলাফেরা করতে পারবেন। আপনার সেই টেস্টটা অবশ্যই করতে হবে, পিসিআর টেস্ট করেই আপনি প্রবেশ করবেন, কিন্তু আপনি দেশে আপনি ঘোরাফেরা করতে পারেন। অর্থাৎ আপনি যদি এখন আসেন ভ্রমণের কারণে, আপনি বেড়াতে আসছেন বিলেতে, আপনি এখন লন্ডনে এসে আপনি চলে যাবেন, লিডসে চলে যাবেন ফর এক্সাম্পল, এটি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন অ্যাম্বার লিস্ট হলো দ্বিতীয়টা। ট্রাফিক লাইটে ঠিক যেমন আছে আপনার রেড, অ্যাম্বার, গ্রিন, ঠিক ওইভাবে অ্যাম্বার লিস্ট হলো যেখানে একটি কোয়ারেন্টাইন করতে হবে 10 দিনে। তবে এই 10 দিনের কোয়ারেন্টাইনের সাথে কিন্তু একটি রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টটি হলো, আপনি দেখতে পারবেন fco.gov.uk ওয়েবসাইট যদি আপনারা দেখেন, সেখান থেকে আপনি দেখবেন যে রিটার্ন টু ইউকে। রিটার্ন টু ইউকের মধ্যে যেটা থাকবে, এখানে আপনার অবশ্যই অ্যাম্বার লিস্টের যে দেশগুলি থেকে প্রবেশ করতে গেলে আপনার সেই 210 পাউন্ড দিয়ে আপনি কিট কিনতে হবে। এই কিটগুলি সরকার কিন্তু আপনার বাসার ঠিকানায় পাঠাবে, বা আপনি যদি কোনো অবস্থান করেন, কোনো জায়গায় বেড এন্ড ব্রেকফাস্ট, সেখানে পাঠানো হবে। এবং আপনি দ্বিতীয় দিন এবং 8ম দিনে এই দুইটি টেস্ট নিজে করবেন। টেস্টের নিয়ম তো আপনি জানেন, টেস্টটা করে পোস্ট করে পাঠিয়ে দিলে এই টেস্টের রেজাল্টটা জানানো হবে যে আপনি নেগেটিভ কিনা। এবং 8ম দিনের পরে যে রেজাল্টটা 10 দিনে আসবে, আপনি 10 দিন পরে আপনি ফ্রি। এইগুলো অ্যাম্বার লিস্ট। এবার আসি আমরা রেড লিস্ট। রেড লিস্টে যেসব দেশগুলি, যার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছেন এপ্রিল মাস থেকে, এবং এর সাথে ইন্ডিয়া, ভারতও রিসেন্টলি যোগ দিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স একই সাথে কিন্তু এই লিস্ট প্রবেশ করেছে। রেড লিস্ট থেকে যারা আসবে, প্রথমেই একটি উল্লেখযোগ্য যে যারা ভিজিটর ভিসায় আছে, ওনারা কিন্তু এখন প্রবেশ করতে পারবেন না যুক্তরাজ্য। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ পাসপোর্টধারী আছেন, যারা যুক্তরাজ্যের জন্য ভিজিট ভিসা নিয়েছেন, ওনারা কিন্তু বর্তমানে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা। যারা পারবেন তারা হচ্ছে স্টুডেন্ট, যারা এই স্থায়ী, যারা হয়তো ওয়ার্ক পারমিটে আছেন, যারা ব্রিটিশ সিটিজেন এবং যারা আইরিশ সিটিজেন। এই শ্রেণীগুলি শুধু প্রবেশ করতে পারবেন। শর্ত হলো, প্রবেশ করার পূর্বে আপনি আবার সেই fco.gov.uk এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ম্যান্ডেটরি হোটেল কোয়ারেন্টাইন, অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করে দেখবেন যে রিটার্ন টু দ্য ইউকে, তার মধ্যে আপনি দেখবেন যে রিটার্নিং ফ্রম এ রেড লিস্ট কান্ট্রি, ওইটা আপনি সিলেক্ট করার পরে আপনাকে সেই হোটেল কোয়ারেন্টাইনের অপশনটা দেওয়া হবে। আপনি হোটেলটা বুকিং করে পে করবেন 1750 পাউন্ড স্টার্লিং। এটি পে করার পরে আপনাকে একটা রেফারেন্স নাম্বার, একটা ইনভয়েস পাঠানো হবে ইমেইলের মাধ্যমে।
সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে আপনি ডিপার্চারে 48 ঘন্টার ভিতরে আপনি ফর্মটা ফিল আপ করবেন, যেটাকে বলা হয় ট্রাভেল লোকেটর, প্যাসেঞ্জার লোকেটর ফর্ম। এই প্যাসেঞ্জার লোকেটর ফর্মটি আপনি পূরণ করবেন, তার সাথে আপনি হোটেলের যে রেফারেন্সটা, যে পেমেন্ট করেছেন সেই রেফারেন্সটা দিবেন। এটি দেওয়ার পর আপনি যখন লন্ডন হিথ্রোতে আসবেন, আপনি যখন রেড লিস্ট কান্ট্রি থেকে আসবেন, আলাদাভাবে আপনাকে নিয়ে সরিয়ে নেওয়া হবে এবং ওইখান থেকে তাদের নিয়ন্ত্রিতভাবে আপনাকে এই যানবাহন দিয়ে নেওয়া হবে সেই হোটেলে, আপনার নির্ধারিত হোটেল। এবং হোটেলের কয়েকটি লিস্ট আছে, এই হোটেলগুলি সব ম্যানেজ করা হচ্ছে কোঅপারেট ট্রাভেল ম্যানেজমেন্ট, টিটিপিটি, আমাদের যে যুক্তরাজ্য সরকারের পক্ষে একটি প্রতিষ্ঠান, একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থা করছে। সো ওইখান থেকে আপনাকে এয়ারপোর্ট থেকে হোটেলে ড্রপ করা হবে এবং হোটেলে আপনি প্রবেশ করার পরে আপনি শুধু আপনার কক্ষর ভিতরেই থাকতে পারবেন। আপনি কক্ষ থেকে গিয়ে করিডোরে কিন্তু নিরাপদভাবে আপনি সেই হাঁটাহাঁটি করতে পারবেন না। আপনি যারা যারা ধূমপান করেন বা যা আপনি অত মনে চাইলে যে আপনি একটু বাহিরে গিয়ে একটু পরিবেশ পরিবর্তন করবেন, সেটি আপনাকে এসকর্ট করে, সে কিছুটা আপনার বলবো যে জেলখানার মতন কিছুটা আপনাকে সেভাবে এসকর্ট করে নিয়ে যাওয়া হবে কার পার্কিং যেখানে রাখা হয় সেইখানে। এবং এইটাও আপনার স্বাস্থ্যবিধি মেনে, যেমন আপনার হয়তো একাধিকভাবে 2-3 কক্ষ থেকে একসাথে লোকজন যাবে, সেটাও কিন্তু হবে। সো মনে করেন আপনাকে 10 মিনিট দেওয়া হলো, আরেকজনকে আবার 10 মিনিট দেওয়া হবে, তো যাতে আপনার সেই একজনের সাথে একজন আবার মেলামেশার কোনো সুযোগ না থাকে। তো এটি খুবই ডিফিকাল্টিস একটা মানে এনভায়রনমেন্ট সেখানে। পরিবেশটা খুবই, আমি বলবো দেখেন, হোটেলে যারা থেকেছেন একাভাবে, আমি থেকেছি হোটেলে যুক্তরাজ্যে না, আমি যখন ছিলাম, আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে আমি আক্রান্ত হই, আক্রান্ত হওয়ার পরে সেইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই নির্দেশে আমাকে আমার পরিবার যে হোটেল রিসোর্টে ছিল সেখান থেকে আমাকে সরিয়ে নেওয়া হয় এবং আমি একাভাবে কিন্তু হোটেলে আমি থাকি। অবশ্যই ওইখানে সংযুক্ত আরব আমিরাতের যেই হেলথ মিনিস্ট্রির নির্দেশে ওনারা কিন্তু অনেকগুলো ড্রাগস দিয়ে দেয়, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং বিভিন্ন ধরনের ভিটামিনস ইত্যাদি অনেক কিছু দিয়ে দেয়। তো এইটা কিন্তু আমি যে কাটিয়েছি, 10 দিন কাটিয়েছি, আমি বুঝতে পেরেছি যে, এবং আমি আসলে সিম্পাথাইজ করি যারা এই 10 দিন হোটেলে কাটাচ্ছেন। আমি তো আক্রান্ত হয়ে মানসিকভাবে একটা চাপ, মানসিক চাপ তো অবশ্যই, কারণ আপনার কাছে যে এই একা থাকাটা, আমরা মানুষ কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল বিং যেটাকে বলা হয়, আমাদেরকে আল্লাহ পয়দা করেছেন কিন্তু একসাথে থাকার জন্য, আমরা একা থাকতে পারি না। এই জন্যই আমাদের যখন এই যে একটা আইসোলেশনে থাকতে হবে, এটার মানসিক চাপ তো অবশ্যই। এবং এইটি শুধু একা থাকা কি, এইখানে আমাদের যারা বিশেষজ্ঞরা যারা আছেন, যারা এই সাইকোলজিস্টরা যারা আছেন বিলেতে, যুক্তরাজ্যে, এই যে বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম, এইটির মধ্যে যে আপনার কত প্রকার সমস্যা দেখা দিচ্ছে মানুষের, এইটাও কিন্তু তুলে ধরা হচ্ছে। কাজেই আপনি বাসায় থাকার থেকে আপনি হোটেলে যখন থাকবেন বা একটা চার দেওয়ালের ভিতরে আপনার ভিন্ন পরিবেশে থাকবেন, যেখানে আপনি নিজ মতন আপনি রান্না করতে পারছেন না, আপনি মনে চাইলে আপনি শুধু চা কফিটা বানাতে পারছেন, এর বাইরে আপনি মনে করছেন যে আপনি অন্য কিছুটা খাবেন, সেটা আপনি করতে পারছেন না। হ্যাঁ, আপনি অর্ডার করতে পারবেন বাইরের থেকে ফুড, কিন্তু সেটা তো কতদিন করবেন। আপনি যে বিশেষ করে যে পরিবেশটা আপনি একটা কনফাইনমেন্টের মধ্যে। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত যাত্রীরা ইদানিং আসছেন এই লন্ডনে, তারা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছেন হোটেল কোয়ারেন্টাইনে রিটেনের ব্যবস্থাপনা একটু দুর্বল, খাবারের মান নিয়েও অনেকে প্রশ্ন করছেন। এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়টা আমি বলবো, দেখেন, প্রথমত আমাদের যে বাংলা খাবার, আমরা বিভিন্ন দেশে গেলে কিন্তু বাংলা খাবারটা আমরা খুঁজি। আমরা যেই দেশে যাই না কেন বেড়াতে বা কাজে, আমরা কিন্তু বাংলা খাবারটাই খুঁজি, অভ্যস্ত। এবং আমরা বাঙালি যে ভাতে মাছে বাঙালি, এটাই কিন্তু প্রমাণ যে আমরা ভাত মাছ ছাড়া কিন্তু আমাদের এই যে তৃপ্তি পাই না। তো হোটেলের যে পরিমাণের ব্যাপারে আমি মন্তব্য করব না, তবে এটি আমাদের আসলেই যে খাওয়ার মেনিউটা, এখন গ্রিল করা হয়তো আপনাকে চিকেন দিচ্ছে হালাল, ঠিক আছে, হয়তো গ্রিল স্যালমন দিচ্ছে। এখন আপনিও জানেন যে আমরা নিজেরাই কয়জনে এটা প্রতিদিন খেতে পারবো। হ্যাঁ, একদিন খেলাম, আজকে টার্কিশ খেলাম, কালকে চাইনিজ খেলাম, তারপরে আমি ভেজিটেরিয়ান খেলাম, কিন্তু এটা কয়দিন? 10 দিন, এখন 3 বেলা খাওয়া। আপনি দিনের পর দিন যখন বলবেন যে ভাত মাছটা কিন্তু আমার ডাল মাছ, ওই যে কারিটা নাই, আমাদের প্রপার যে আমাদের
ঘরের যে খাবার ওরকম তো ওই হয়। পরিবেশটা আপনি পাবেন না, কারণ আপনার যে কমার্শিয়ালি যেটাকে বলা হয় যে আপনার রেডিমেড কারি, আপনি যেমন আপনি কোনো কোনো দোকানে গেলে হয়তো আপনি সুপার স্টোরে দেখবেন যে হালাল কারি অ্যাভেলেবেল। এই হালাল কারি আর এই যে নিজে বানানো অনেক পার্থক্য। তার মধ্যে একটা ব্যাপার, ওই হালাল কারিগুলো কিন্তু বাঙালি স্টাইলে কিন্তু বানানো হচ্ছে না, ওগুলি বানানো হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। তো ওইটার সাথে কিন্তু আমাদের অনেক বৈষম্য আছে। এইটা আমাদের জন্য কিন্তু খাবে না। এই কারণেই বলছি যে এটা, তারপরে আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি আশপাশে কোনো টেকওয়ে থেকে অর্ডার করতে পারবেন, এটা সুযোগ আছে। আপনি উবার ইটস আছে বা আপনি ডাইন আউট আছে বা আপনার বিভিন্ন যে অ্যাপসের মাধ্যমে আপনি বাইরে থেকে আনতে পারবেন, কিন্তু সেটা আপনার একটা খরচ এক্সট্রা বাড়ছে। আপনি বাইরে থেকে একটা খাবার আনতে গেলে মিনিমাম আপনি 15-20 পাউন্ড আপনার দিতে হবে। এই যে 1750 পাউন্ড ব্রিটিশ গভর্নমেন্ট যেটা নিচ্ছে কোয়ালিটিতে, মানে প্রাতিষ্ঠানিক কোয়ালিটি, এটা কি বেশি না? এটা এখন এটা মন্তব্য করাটা কঠিন, তবে আমি বলি এটাতে কি ইনক্লুড করে। প্রথমে হচ্ছে 1750 পাউন্ড ইনক্লুড করছে 10 দিন 11 রাত। আপনি যেই দিন এসে পৌঁছবেন সেই দিনটাকে বাদ দিয়ে আরো 10 দিন থাকবেন, তার মানে সেই দিন সেই রাত্রে থাকবেন, এই কারণে 11 রাত বলা হচ্ছে। 11 নাইটস থাকা হচ্ছে, 3 বেলা খাওয়ার হচ্ছে ইনক্লুডেড। আরও আছে এর মধ্যে 2টি টেস্ট, পিসিআর টেস্ট, দ্বিতীয় দিন অ্যান্ড অষ্টম দিনে। এখন আপনি যদি পিসিআর টেস্ট কি সরকার যদি 210 নিয়ে থাকে, আমি এখন অ্যাম্বার লিস্টের সাথে তুলনা করছি, 1750 পাউন্ড আপনার বাকি থাকলো 1540 পাউন্ড। 1540 পাউন্ডকে আপনি 11 দিয়ে যদি ভাগ করেন তাহলে পার নাইট পড়তেছে 154 পাউন্ড, সরি আপনার 140 পাউন্ড এরকম হয়তো পড়ছে। তো আমি বলবো যে হোটেলগুলি এগুলি অবশ্যই মোটামুটি ভালো হোটেল, তবে যেহেতু সিঙ্গেল অ্যাকোমোডেশন, 2জন হলে আমরা জানি 2400 পাউন্ড, তখন কিন্তু আবার কিছুটা কমে আসছে। কারণ হোটেলের নিয়ম আপনি জানেন যে প্রতিটি হোটেলে কিন্তু যদিও সিঙ্গেল রুম থাকে কিন্তু ভাড়াটা নেওয়াই হচ্ছে 2জনকে অ্যাকোমোডেট করে। সুতরাং আপনার 2জন থাকলে আপনার সামান্য একটু বেশি লাগছে, 1জন থাকলে অনেক বেশি লাগছে। সো আমি বলবো যে অবশ্যই প্রাইসগুলো একটু ইনফ্লেটেড। আমি মনে করি যে এইটাকে হয়তো সরকারের নিয়ন্ত্রণে যখন আনা হয়েছে অবশ্যই এই রেটসগুলোকে হয়তো আরও কিছু নেগোশিয়েট করা যেত। একটি ব্যাপার আমাদের জানার বিষয় যে দেখেন, হোটেল শিল্প কিন্তু যুক্তরাজ্যে কিন্তু এখন ক্ষতিগ্রস্ত, অর্থাৎ অনেক হোটেলই কিন্তু আপনি খালি রুম পাবেন। তাহলে কেন না এটাকে আমরা আরও একটু কম্পিটিটিভ ভাবে আমরা করতে পারি, অর্থাৎ আমরা অর্থাৎ যে সরকার, যেহেতু সরকারের নিয়ন্ত্রণে থাকুক সেটা আমাদের কোনো আপত্তি নেই, তবে আমি সেটা অনুরোধ করব আমাদের যুক্তরাজ্যের সরকারকে, যেটা পর্যবেক্ষণা করে এই রেটটা কি আরো কমানো যায়, অথবা যে এই রেটটা কি ধরেন আপনার যে হয়তো যিনি অত বাজেটের মধ্যে থাকতে চাচ্ছেন, আরো কম বাজেট যে অ্যাফোর্ড করতে পারবে, আলটিমেটলি এই পয়সাটা কিন্তু দিতেই হচ্ছে নিজের পকেট থেকে, যে যাত্রী বহন করছেন। তাহলে এমন তো হতে পারে যে যাত্রীর পক্ষে এটা বহন করা খুবই কঠিন। যদিও সরকারি ওয়েবসাইটে এটা উল্লেখ আছে যে আপনি এটা মানে দিতে না পারলে আপনাকে ব্যবস্থা করা হবে, তবে আপনি এটা সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে একটা ঋণের মতো, দিতে কিন্তু হচ্ছেই আপনার 1750। তাহলে কেন না একটা প্যাকেজ করা হোক, ঠিক আছে আরো কম ভাড়ায়, এত এত উন্নত হোটেল না হয়ে আমাদের তো সবার পক্ষে তো সম্ভব না, এটাকে যদি একটা ব্যবস্থা করা হয় যে ঠিক আছে আরো কমে গ্রেড এবিসি 3টি প্যাকেজ যদি করা হয়, বাজেট ইকোনমি, বাজেট ইকোনমি অ্যান্ড আপনার এই ধরনের 3টি যদি শ্রেণী রাখা হয়, যেটা আমি মনে করি যে যাত্রীদের পক্ষে আরো সম্ভব এটিকে অ্যাফোর্ড করা। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ব্রিটেনের অধিবাসী তারা তো আসতে পারছেন, বা স্টুডেন্ট ভিসায় তারাও আসতে পারছেন, কিন্তু যারা টুরিস্ট পর্যটক তারা তো আসতে পারছেন না। তো যাদের ইতিমধ্যে ভিসা আছে, 6 মান্থের ভিসা, আপনি জানেন যে টুরিস্টদের 6 মান্থের ভিসা দেওয়া, তো যারা টুরিস্ট আছেন তারা কি করবেন? তাদের তো ভিসা চলে যাবে। ভিসার মেয়াদ গেলেও যেটি এটা আবার সেই এফসি ওয়েবসাইটে দেওয়া আছে কি নিয়ম পালন করতে হবে, তবে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে ওদেরকে আবার ভিসা পূরণে দেওয়া হবে এটা বলা হয়েছে। সো এটা আমার মনে হয় যে ওয়েবসাইটের মধ্যে, এবং বিশেষ করে যারা যারা ভিসা পেয়েছে, এমনও দেখা গিয়েছে যারা হয়তো ভিসা নিয়েছিলেন গত বছর, ভিসার মেয়াদ শেষ হয়েছে, ওরা আবার অ্যাপ্লাই করার পর আবার ওই ভিসাটাকে আবার পুনরায় করতে পেরেছেন, রিনিউ করতে পেরেছেন বা মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটা শুধু যুক্তরাজ্যের ক্ষেত্রে না, এটি বিভিন্ন দেশেও আন্তর্জাতিকভাবে এই ফ্লেক্সিবিলিটিটা দিয়ে রেখেছে।
যে যারা যারা মনে করেন এখন আপনার প্রশ্নের উত্তরে যেমন মনে করেন যে এখন একজন যাত্রী বাংলাদেশ থেকে উনি এসেছেন অলরেডি ভিজিটার হিসেবে প্রবেশ করেছেন আগে রেড লিস্টের আগে, এখন দেখা যাচ্ছে যে ওনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে উনি বাংলাদেশ ফিরে যেতে পারছেন না, হয়তো বিমান চলাচল বন্ধ। এই ক্ষেত্রে অবশ্যই ওনাকে একটা টাইম দেওয়া হচ্ছে যে উনি ইলিগেল না, ওনাকে সরকারিভাবে একটা অনুমতি দেওয়া হচ্ছে যে অত তারিখ পর্যন্ত আপনারা এই দেশে থাকতে পারবে, আপনার দেশের বিমান চলাচল স্বাভাবিক হওয়া দরকার। সো এটি প্রতি দেশই কিন্তু এটা রেকগনাইজ করছেন, স্বীকৃতি দিচ্ছেন যে একটা সমস্যা রয়েছে, এবং বিভিন্ন দেশ থেকে চলাচলের কারণে অনেক মানুষের আটকা পড়ছে, বিমান চলাচল হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে সংযুক্ত আরব আমিরাত থেকে কিন্তু কোনো ফ্লাইট ইউকেতে আসছে না, বন্ধ, যেহেতু রেড লিস্টে আছে। সো এবং এই প্রবেশ সরাসরি করতে পারছে না কেউ। সো এসব কারণে আপনার এই সরকার কিন্তু এটাকে স্বীকৃতি দিয়ে এটা কিছুটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আচ্ছা সামি ভাই, আমরা চলে আসি রেড লাইটের বিষয়ে। আপনি আপনার যে অভিজ্ঞতা তাতে আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে যে বাংলাদেশ রেড লাইটের যে পজিশন ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছে, সেই রেড লাইট থেকে বেরিয়ে আসতে কেমন সময় লাগবে? এই প্রশ্নটা আসলে খুবই কঠিন প্রশ্ন। প্রথম হলো যে রেড লিস্ট থেকে একটা দেশ বের হতে গেলে সেই দেশ প্রমাণ করতে হবে যে সেই দেশে প্রথমত ভ্যাকসিন কি পরিমাণ জনগণকে দেওয়া হয়েছে, কত শতাংশ ভাগ জনগণ প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে যে আমাদের জানি আমরা কেউ 16, 17, 18 কোটি আমরা বলি, সেই 16, 17, 18 কোটি কি পরিমাণ জনগণ যারা বিশেষ করে বয়সপ্রাপ্ত 18 উপরে যারা, ওনাদের কি পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ পর্যন্ত। এবং এর পাশাপাশি আরেকটি ফ্যাক্টর যেটা দিয়ে মাপা হচ্ছে যে নিরাপত্তাটা, যে কি পরিমাণ টেস্ট করা হচ্ছে প্রতিদিন। এখন আমাদের যুক্তরাজ্যে আপনারা জানেন যে 1 মিলিয়নের অধিক কিন্তু প্রতিদিন টেস্ট করা হচ্ছে, প্রতিদিন আমি বলছি মোর দ্যান 1 মিলিয়ন টেস্ট আর ক্যারিড আউট। অর্থাৎ আমার যদি এখন মনে করি সিমটম আছে বা সিমটম না থাকলে আমি এই যেটাকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট করতে পারি, বা যে সিমটম থাকলে আমি পিসিআর টেস্ট করতে পারি, এই যে 1 মিলিয়নের অধিক টেস্ট করা হচ্ছে, সেই অনুসারে কিন্তু আমরা জানি যে আমাদের সংক্রমণ কত পরিমাণ হচ্ছে। বাংলাদেশে যদি এখন আমরা বলি যে পরিমাণ টেস্ট কতটুকু হচ্ছে, বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার কম। হ্যাঁ, মৃত্যুর হার কম, এবং আমরা আসলে কামনা করি যে মৃত্যুর হারটা আরো কম হোক এবং আরো নিরাপদ থাকুক। কিন্তু সত্যটা কতটুকু যে বাংলাদেশে গ্রামে গঞ্জে যে মানুষ মারা যাচ্ছেন, এখন ওনারা কি রোগে মারা গেলেন এটা কি আমরা আদৌ জানি? ওনাদেরকে তো কোনো পিসিআর টেস্ট করা হচ্ছে না, মারা গিয়েছেন মাটি দেওয়া হলো, কিন্তু ওনার তো সেই অটোপসি করা হচ্ছে না বা পিসিআর টেস্টও করা হচ্ছে না। তো আমরা কিভাবে বলবো যে মারা যাচ্ছে কম? এই স্বাভাবিকভাবে, কারণ আমাদের যেই কতটুকু জনগণকে আমরা পৌঁছতে পারছি টেস্ট করাটা, জনগণ কতটুকু এগিয়ে আসছেন টেস্ট করার জন্য। আমাদের মধ্যে একটা এই যে সাইকোলজি কাজ করে, একটা ট্যাবু আছে যে না আমি যদি টেস্ট করি তাহলে দেখা যায় পজিটিভ, তাহলে তো আমার আশপাশের লোক সবাই আমার থেকে দূরে সরে যাবে, আমার এলাকার আমার বিল্ডিং এর লোক তো সবাই আমার বাড়ি থেকে একবারে আলাদা হয়ে যাবে, তার চেয়ে টেস্ট না করাটাই হবে। জ্বর হয়েছে, একটা সর্দি কাশি ওষুধ প্যারাসিটামল খেয়ে নিলাম, ঠিক হয়ে গেল। তো এই জিনিসটা আমাদের যে মানসিকতা পরিবর্তনের প্রয়োজন, আমাদের সেটা জানার প্রয়োজন। সেই দিনে গণমাধ্যমে একজন ভদ্রলোক বলতেছেন যে আমার আমার বংশে কেউ মারা যায়, আমার নানার বাড়ি কেউ মারা যায়নি, আমি মাস্ক পরবো কি জন্য? তো এই ধরনের যদি আচরণ আমাদের থাকে বাংলাদেশে, আমি তো দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশ জীবনেও রেড লিস্ট থেকে বের হতে পারবে না। আমাদের মানসিকতা বাংলাদেশে অবশ্যই পরিবর্তন করতে হবে। আমি মাস্কটা কেন ব্যবহার করি? আমি মাস্কটা ব্যবহার করি আমার নিজের জন্য না, আমি মাস্কটা ব্যবহার করি আপনার জন্য। আমার মধ্যে যদি কোনো ভাইরাস থাকে সেটা আপনার কাছে যাবে না, পাশাপাশি আপনার থেকে ভাইরাসও আমার কাছে আসবে না, কিন্তু আমি মাস্কটা ব্যবহার করা মানে হলো আমি আপনাকে প্রোটেকশন করার জন্য। এই মানসিকতাটা আমাদের বাংলাদেশে নেওয়া উচিত। আছে বাংলাদেশে আমাদের সচেতন ব্যক্তিরা আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ সরকার রেড লিস্ট থেকে বেরিয়ে আসার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেভাবে করছে কিনা, আপনি কি মনে করেন? বাংলাদেশ সরকার আসলে কতটুকু করছেন এটা আমাদের জানা নেই, আমাদের কাছে সেরকম কোনো তথ্য আসেনি যে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিচ্ছেন। তবে আমি আশাবাদী যে নিশ্চয়ই বাংলাদেশ সরকার এটাতে সচেতন এবং চেষ্টা করছেন,
কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যে চলাচলটা করা খুবই প্রয়োজন এবং বাংলাদেশ বিমান চালু রেখেছেন ফ্লাইটগুলি। তবে ফ্লাইটগুলি চালু রাখার পরেও যে কি পরিমাণ যাত্রী আসছেন এটি কিন্তু একটা প্রশ্নের বিষয়, এবং কতদিন বিমান বাংলাদেশ এই স্বল্প যাত্রী নিয়ে যাতায়াত করে টিকে থাকতে পারবে, এটি আমাদের একটি ভয়। কেন বইটা কেন কাজ করছে? একটি উড়োজাহাজ যখন এক দুই দেশের মাঝে চলাফেরা করে তার একটি বিশাল একটা খরচ আছে। সেই খরচটি মেটাতে গেলে আপনার একটি মিনিমাম একটা যাত্রীর প্রয়োজন, একটা সংখ্যা যাত্রী, যেটাকে বলা হয় যে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টরটা যদি আপনার সেই পরিমাণ মতো না হয়, যে খরচটা তোলা তো দূরের কথা, সেই লোকসানের হারটা অনেক বেড়ে যাবে, যেটা আমরা অতীতেও দেখেছি। বিমান বাংলাদেশ যখন বিভিন্ন রুটে পুরানো উড়োজাহাজ দিয়ে চালিয়েছে এবং অনেক ক্ষতির শিকার হয়েছে। তো সেইভাবে বাংলাদেশ বিমান এখন নতুন উড়োজাহাজ আছে, কিন্তু কতদিন এইভাবে টিকিয়ে যেতে পারবেন স্বল্প যাত্রী দিয়ে, সেই ব্যাপারটি আমাদের একটা বোঝার বিষয়। আচ্ছা সানাউল্লাহ ভাই, এই মুহূর্তে যারা বাংলাদেশ ভ্রমণ করছেন আপনাদের কাস্টমার, তারা কি ধরনের প্রবলেমের মধ্যে পড়ছেন? কোনো অভাব অভিযোগ আছে কিনা আপনাদের ব্যাপারে? বাংলাদেশের এয়ারপোর্টে যাওয়ার পরে, সিলেট অথবা ঢাকায় যাওয়ার পরে তাদের সাথে কি ধরনের ব্যবহার করা হচ্ছে এই প্যান্ডামিকের কারণে? এই আচরণটা আসলে ধাপে ধাপে পরিবর্তন হয়েছে। আপনিও নিশ্চয়ই জানেন, আমাদের দর্শকরাও জানেন যে বাংলাদেশ যারা গিয়েছেন যুক্তরাজ্য থেকে, এটা বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার প্রচার হয়েছে এবং বিভিন্ন ধরনের আচরণের বিষয়ে অনেক গণমাধ্যমে এসেছে। তবে বর্তমানে যেটা আমরা জানি যে বাংলাদেশে যখন অবতরণ করবেন যুক্তরাজ্য থেকে গিয়ে, ওনাদের যেহেতু যুক্তরাজ্য থেকে যাচ্ছেন, যুক্তরাজ্য থেকে গেলে পিসিআর টেস্ট অবশ্যই আপনার 72 ঘন্টার ভিতরে, 72 ঘন্টা কমে যে পিসিআর টেস্ট নিয়েছেন সেই টেস্টটি আপনার প্রদান করতে হবে। এইটি প্রদান করার পরেই আপনাকে বোর্ডিং দেওয়া হবে এবং বাংলাদেশে আপনি যখন গিয়ে পৌঁছবেন, আপনার সেই তাপমাত্রা চেক করার পরে যদি দেখা যায় যে আপনি স্বাভাবিক তাপমাত্রা এবং কোনো সিমটম দেখাচ্ছেন না, আপনি নিজ বাসস্থান গিয়ে আপনি কোয়ারেন্টাইন 14 দিনের জন্য করবেন। 14 দিন কোয়ারেন্টাইনের মধ্যে অনেকে আমরা শুনেছি যে লোকাল যে এলাকার পুলিশের থেকে হয়তো অনেক সময় দেখা করতে আসেন বা ফোন করে খোঁজ নেন। তো এইটাও আমরা খোঁজ তথ্য পেয়েছি এবং এটা আমি সাধুবাদ জানাই যে ঠিক আছে, এটা সে যে যারা আমি বলবো যে যারা প্রাতিষ্ঠানিকভাবে তারা এটা খোঁজ নিচ্ছেন, ইট ইজ এ গুড সাইন। মনিটর করা হচ্ছে এবং মনিটর করাটাই প্রয়োজন, এবং যুক্তরাজ্যে কিন্তু মনিটর করা হয়। এটাও কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে ওরা পুলিশে এসে দরজায় এসে নক করে দেখে যে আপনার ফোন আনসার করছিলেন না, আমরা দেখতে আসলাম যে আপনি কোয়ারেন্টাইন করছেন, যে আপনি কি ঠিক আছেন কিনা। অবশ্যই খুব সুন্দর ভাষায় হবে, বাট না পাওয়া গেলে অবশ্যই সেই নিয়ম মতন যেই পেনাল্টিসগুলো আছে, জরিমানাগুলো আছে, বাংলাদেশে জরিমানা হয়েছে অনেকের, আমরা সেটা জানি। সো এটা ঠিক আছে, তবে 14 দিন কাটাতে হবে। এবং আমাদের যারা যাত্রীরার মধ্যে কিন্তু একটা সমস্যা আছে যে আমরা এখানে গেলেই অনেক সময় মনে করি যে এখন তো বাংলাদেশে চলে আসছে, আমার কি আর হবে। তবে এটা ঠিক না, কারণ হচ্ছে কি, আপনি নিজে কিন্তু আপনি ঝুঁকির মধ্যে ফেলছেন, আরেকজনকে আপনি ঝুঁকির মধ্যে ফেলছেন, এটা ঠিক না। আমি বলবো যে আমাদের সেই মানসিক অবস্থা সেগুলো মানে তৈরি করতে হবে যে আমি এই দেশ থেকে যাব 4 সপ্তাহ সফরে, 2 সপ্তাহ আমি কাটাবো বাসায়, 2 সপ্তাহ আমি বাকি কাজগুলো করব। আমার যদি 4 সপ্তাহ প্রয়োজন হয়, আমি 6 সপ্তাহ নেব। তো যেমন আমার প্রয়োজন, কিন্তু আমি যাচ্ছি না, কারণ আমার পক্ষে সেই 2 সপ্তাহ কাটানোর সময় নেই। ফিরে এসে আরো 10 দিন, তাহলে হলো কত, 24 দিন। আমার 24 দিন আমার হাতে নেই যে আমি দেশে গিয়ে আমি কিছু কাজ সারতে পারবো। এই জন্য আমার মতো অনেকেই আছেন, হাজারো মানুষ যারা আছেন, যাত্রীরা যারা দেশে যেতে চাচ্ছেন, যারা বিনিয়োগ করেছেন, যারা বাংলাদেশে অধিকভাবে বিনিয়োগ করেছেন, তাদের ব্যবসার স্বার্থ আছে, তারা হয়তো বিভিন্ন ধরনের জায়গা জমির বিষয় আছে, কিন্তু যেতে পারছেন না, অন্যের উপরে ছেড়ে দিয়ে হয়তো এখন সেই নির্ভর করছেন। হয়তো কারো পুকুর কাটতে হবে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে নতুন চুক্তি করতে হবে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু পারছেন না যেতে। এবং এটাতে আমি মনে করি আমাদের বাংলাদেশেরও যে ইকোনমিক কিন্তু ক্ষতি হচ্ছে অবশ্যই। ধন্যবাদ সানাউল্লাহ ভাই। সর্বশেষে একটা প্রশ্ন, খুবই সংক্ষেপে যদি আপনি বলেন যে এই প্যান্ডামিকের কারণে ট্রাভেল ব্যবসায় ব্রিটেনে আপনারা কি ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং সরকার থেকে কি ধরনের ফেসিলিটি দেওয়া হয়েছে, খুবই সংক্ষেপে যদি আপনি বলেন, বা আপনারা কি এই ব্যবসাটা কন্টিনিউ রাখতে পারবেন?
পর্যটন শিল্পটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এর সাথে পাশাপাশি এয়ারলাইন্স, তারপরে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, হোটেল যে অ্যাকোমোডেশন, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এই সম্পূর্ণ গোটা ট্যুরিজম বিশ্বটাই কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তার থেকে কোনো ভিন্ন নয়, এবং আমরা যারা ছোট ক্ষুদ্র যারা বাংলাদেশি ব্যবসায়ীরা যারা ট্রাভেলের সাথে জড়িত যুক্তরাজ্যে, আমাদের অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে প্রণোদনাগুলো দিয়েছেন, তবে সেই প্রণোদনাগুলো খুবই স্বল্প, সেটিতে আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগুলো পুরানো সম্ভব না, যদিও সেটা অনেকটি আমাদেরকে সাহায্য করছে। তবে আমরা চাচ্ছি যে অতি দ্রুতভাবে বাংলাদেশ রেড লিস্ট থেকে বের হতে পারলে, অ্যাম্বার লিস্টে আসলে আমরা কমপক্ষে ব্যবসাটাকে কিছুটা বাঁচাতে পারবো। দীর্ঘ 1 বছরের উপরে, প্রায় 1.5 বছর হতে চলছে আমাদের অফিস বন্ধ। আমাদের পাশাপাশি যারা যারা বাংলাদেশের সাথে ব্যবসা করছেন, অন্য দেশের সাথে যেসব রেড লিস্টের দেশে, সবাই কিন্তু একই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ এবং তার পাশাপাশি অন্য দেশগুলো রেড লিস্ট থেকে কমপক্ষে অ্যাম্বার লিস্টে আসবে। ধন্যবাদ জনাব সামি সানাউল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম ব্রিটেনের বিশিষ্ট ব্যবসায়ী ট্রাভেল লিঙ্কের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব সামি সানাউল্লাহর কথা। উনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইউকেতে আসা যাওয়া করা যাচ্ছে, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এবং বাংলাদেশকে ব্রিটেন সরকার যে রেড লিস্টের আওতায় এনেছে, সেটি থেকে বেরিয়ে আসতে হলে যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার প্রয়োজন, সেটি এখনও কিন্তু সেরকমভাবে বাংলাদেশে প্রতিফলিত হচ্ছে না, যার কারণে আমরা সহজেই এই রেড লিস্ট থেকে বেরিয়ে আসবো এমনটা ভাবছেন না জনাব সামি সানাউল্লাহ। তো এছাড়া আরেকটি ইনফরমেশন উনি দিয়েছেন যে যারা ভিজিটর ভিসা গ্রহণ করেছিলেন কিন্তু ইউকেতে আসতে পারেননি, তারা আবেদন করার সাথে সাথে সেই ভিসাটি আবার এই দেশের ইউকে সরকার সেটি আবার দেবে বলে তিনি মনে করেন, এবং এটির জন্য তেমন ব্যয় পোয়াতে হবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। আরও অন্য কোনো সময় আরও অন্য কোনো নতুন অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং করোনা ভাইরাস থেকে দূরে থাকুন। ধন্যবাদ।